বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো এবং বাড়িতে থাকছো, প্রয়োজনদের কথা মতো চলছো, সুস্থ আছো। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা আমাদের বিষয়ের মধ্যে প্রবেশ করি। দেখো, আগের দিনকে আমি তোমাদেরকে একটা গল্প পড়েছিলাম, সেটা কি দক্ষিণ মেরু অভিযান। আশা করি তোমরা সেটা ভালোই করেছো এবং প্রতিটা জিনিসগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে মনে করে রেখেছো। গল্প জিনিস তো সব দেখবে মনে থাকবে। ঠিক আছে, চলো আজকে তাহলে আমাদের মূল যে বিষয় সেখানে আমরা প্রবেশ করি। দেখো, আজকে যে জিনিসটা আমরা পড়বো বা যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে কি অনুশীলনী পর্ব, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব। ঠিক আছে, তাহলে তোমরা আজকে প্রত্যেকে তোমাদের পাতাবাহার যে বইটা আছে বাংলা বই, সেই পাতাবাহার বইটার ৭৫ নম্বর পৃষ্ঠাটা সবাই পাঠ করবে। ঠিক আছে, চলো দেখো, কাল আগের দিনকে আমরা যেটুকু অবধি পড়েছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই গল্পটা যিনি লিখেছিলেন সেই কবি পরিচিতি অবধি কিন্তু আমাদের পড়া হয়ে গেছে এবং তোমরা এই অবধি জেনেও নিয়েছো বা বাড়িতে পড়েও নিয়েছো। ঠিক আছে, চলো তাহলে আজকে শূন্যস্থান পূরণ করো। তিনের যে শূন্যস্থানগুলো আছে সেইগুলো আজকে আমরা পড়ব। দেখো, প্রথম যে শূন্যস্থানটা আছে কি আছে, স্কট ড্যাশ সালে জন্মগ্রহণ করে। তাহলে একদম প্রথম দিকে, গল্পটা ঠিক প্রথম দিকে মনে করো, ঠিক কত সালে জন্মগ্রহণ করেছিল? ঠিক 1868 সালে স্কট জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক বলেছে। আচ্ছা, পরেরটা দেখো, ছেলেবেলা থেকে স্কট ড্যাশ কাজ শিখতে থাকে। এবারও ঠিক গল্পের প্রথম দিকটা যাও, কি ছিল গল্পে? স্কট কিন্তু যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার সেই পরিবারের যে লোকজন যারা ছিল, অর্থাৎ স্কটের যারা অভিভাবক যারা ছিলেন, তারা কিন্তু সামুদ্রিক বিভাগে বড় বড় কাজ করত। তাই স্কট ছোটবেলা থেকেই জাহাজে কাজ শিখতে থাকে। তাহলে দ্বিতীয় শূন্যস্থান উত্তর তোমরা পেয়ে গেলে। এবার ৩ নম্বর শূন্যস্থান, প্রত্যেক তাঁবুর ওপর একটা করে ড্যাশ গুজে রাখা হয়। এই লাইনটা কোথায় ছিল একটু ভালো। ঠিক বলেছ, এই লাইনটা ছিল যখন স্কট তার সঙ্গীদের নিয়ে দক্ষিণ মেরু অভিযানে স্লেজ গাড়ি করে যখন যায়, তখন জায়গায় জায়গায় তারা কি করেছিল, ডিপোতে খাবার রেখে গেছিল এবং সেই ডিপোটাকে চেনার জন্য তারা কি করেছিল, প্রত্যেকটা ডিপোতে একটা করে পতাকা লাগিয়ে রেখে দিয়ে গেছিল। তাহলে ৩ নম্বর শূন্যস্থান উত্তরও তোমরা করে ফেললে। সেটার উত্তর কি? পতাকা। ঠিক আছে, এবার চলো ৪ নম্বর শূন্যস্থানে যাই। ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট ড্যাশ জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। দেখো, এই যে শূন্যস্থানটা আছে কি লিখেছে, আবার যাত্রা শুরু করলেন। অর্থাৎ আবার মানে কি, তার আগে স্কট কিন্তু একবার যাত্রা করা হয়ে গেছে, অর্থাৎ দ্বিতীয়বার তিনি যাত্রা করছেন। তাহলে দ্বিতীয়বার যখন তিনি যাত্রা করছিলেন তখন কোন জাহাজে যাত্রা করেছিলেন? ঠিক বলেছো, টেরানোভা জাহাজে। তাহলে চতুর্থ যে শূন্যস্থান সেটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসা যায় ৫ম শূন্যস্থানে, ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ড্যাশ করা যায়। মনে করছে তো কোন জায়গাটা ছিল? হ্যাঁ ঠিক, গল্পের ঠিক শেষ দিকটা। ক্যাপ্টেন স্কট যখন ফেরার দ্বিতীয় অভিযান শেষে ফেরার পথে যখন অবসন্ন, তখন কিন্তু তার দেহে কোনো বল ছিল না। তখন কিন্তু ডায়েরির পাতায় তিনি কি করেছিলেন, শেষ একটা লাইন লিখেছিলেন এবং তারপরেই তিনি মারা গেছিলেন। এবং পরবর্তীকালে ক্যাপ্টেন স্কটের মৃতদেহকে যখন আনতে গেছিল যে দলটা, তারা কি পেয়েছিল ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে? ঠিক বলেছো, তার লেখা ডায়েরিটা পেয়েছিল। অর্থাৎ ৫ম যে শূন্যস্থানটা তোমরা পেলে তার উত্তর হলো ডায়েরি। তাহলে আমাদের শূন্যস্থান পর্বটা আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার চলো পরের কোশ্চেনে যাওয়া যায়। ৪ নম্বর কোশ্চেন কি বলেছে ভালো করে দেখো, গল্পটিতে যে ইংরাজি মাসের নামগুলি পেয়েছো সেগুলি সাজিয়ে লেখো এবং সেই মাসের ঘটনাগুলি পাশাপাশি উল্লেখ করো। আশা করি তোমরা গল্পটাকে খুব ভালো করে পড়েছো এবং প্রতিটা জিনিসকে খুঁটিয়ে দেখেছো। এবার ভাবো তো যে এই গল্পে কি কি মাসের উল্লেখ ছিল? ঠিক বলেছো, দেখো একদম যদি প্রথম থেকে মাসগুলোকে আমরা ধরে নিই এবং পরপর সাজিয়ে নিই, তাহলে মোট আমাদের ৪টে বা ৫টা মাসের নামটা আমরা পেয়েছি। তাহলে সেটাকেও যদি আমি সাজিয়ে নিই, তাহলে দেখো আমি পরপর সাজিয়েই বলছি। প্রথমে পেয়েছিলাম জানুয়ারি মাস। জানুয়ারি মাস কিন্তু আমরা ২ জায়গায় পেয়েছিলাম। প্রথম যে জায়গাতে পেয়েছিলাম সেখানে কি লেখা ছিল, যে ৮ জন সঙ্গী নিয়ে স্কট
দক্ষিণ মেরুর 170 মাইলের কাছাকাছি, 170 মাইলের মধ্যে তিনি এসে পড়েছিলেন। এবং দ্বিতীয় যে জানুয়ারি মাসটা পেয়েছিলাম, সেখানে কি পেয়েছিলাম ঘটনাটা, যে দক্ষিণ মেরুতে সে উপস্থিত হলো। অর্থাৎ পরবর্তীকালে দ্বিতীয়বার যে অভিযান তিনি করেছিলেন, সেখানেও কিন্তু জানুয়ারি মাসে তিনি প্রথমবারের জন্য দক্ষিণ মেরুতে উপস্থিত হলেন। এটা গেল জানুয়ারি মাসের গল্প। এরপরের কি মাসটা ছিল, সাজানোর পর কি ছিল, সেটা হচ্ছে জুন মাস। জুন মাসও কিন্তু দুটো পেয়েছে। একটা হচ্ছে কি, জুন মাসে কিন্তু ক্যাপ্টেন স্কটের জন্ম হয়েছিল এবং জুন মাসে দ্বিতীয়বার টেরানোভা জাহাজে তিনি যাত্রা শুরু করেছিলেন তার জন্মদিন। তাহলে দেখেছো জুন মাসেও কিন্তু দুখানা ঘটনা পেয়েছে। তাহলে দুটো মাস গেল। এর পরে কোন মাসটা পেয়েছিলাম, যদি সাজানোর পর যে মাসটা পাচ্ছি, সেটা হচ্ছে আগস্ট মাস। আগস্ট মাসে কি হয়েছিল, ক্যাপ্টেন স্কট প্রথমবার তিনি তার দলবল নিয়ে যে জাহাজে রওনা হয়েছিলেন, অর্থাৎ ডিসকভারি জাহাজে, তিনি আগস্ট মাসে রওনা হয়েছিলেন। তাহলে তিনটে মাস কিন্তু পেলে, জানুয়ারি, জুন এবং আগস্ট। আর একটা মাসের নাম আছে, সেটা হচ্ছে নভেম্বর মাস। নভেম্বর মাসে তখন কি হয়েছিল, স্লেজে যাত্রা। অর্থাৎ ক্যাপ্টেন স্কট যখন প্রথমবার দক্ষিণ মেরু অভিযানে গেছিলেন, যে 19টা কুকুরকে সঙ্গে নিয়ে যে গাড়ি করে গেছিলেন, সেটা হচ্ছে স্লেজ। তোমরা সবাই জানো, গল্পতে পড়েওছো। সেই স্লেজ গাড়ি করে নভেম্বর ডিসেম্বর মাসে তিনি কিন্তু যাত্রা শুরু করেছিলেন। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই বুঝতে পারলে এবং নিজেরাই করতে পারলে, দেখলে। তাহলে কি পেলাম এখান থেকে, মোট 4টে অথবা 5টা মাসের নাম পেলাম এবং বিভিন্ন ঘটনাক্রমগুলো এই মাসের, সেগুলো আমরা পরপর সাজিয়ে নিতে পারবো। গুড। এবার চলো পরের প্রশ্নে আমাদের যাওয়া যাক। বাক্য রচনা করো। খুব সুন্দর জিনিস। কি কি দিয়েছে, প্রথমে একটা জিনিস বলি, বাক্য রচনা তোমরা কিভাবে করবে। দেখো, তোমরা তো ছোট বাচ্চা, তোমরা গল্পটা ভালো করে পড়েছো। তোমরা বাক্য রচনা যে এখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো কিন্তু তোমরা যে গল্পটা পড়ছো, সেই গল্পের মধ্যে থেকে কিন্তু শব্দগুলো দেওয়া হয়। তোমরা যেহেতু ছোট, তার জন্য তোমরা এই বাক্যের এই শব্দগুলো দিয়ে যে বাক্য রচনাটা করবে, সেটা কিন্তু পারলে যে গল্পটা পড়ছো সেখান থেকেও করতে পারো। আর সব থেকে ভালো যদি তুমি নিজে বানিয়ে করতে পারো। ঠিক আছে, যদি তুমি নিজে বানিয়ে কোন একটা শব্দের বাক্য রচনা করতে গিয়ে যদি তুমি নিজে বানিয়ে করতে পারো, তাহলে খুবই ভালো। আর যদি না পারো, তাহলে গল্পে ওই শব্দ দিয়ে যে বাক্য রচনা, সেটাও করতে পারো। এবার আসি, তুমি যে নিজে বানিয়ে যে বাক্য রচনাটা যেটা করছো, সেটা যদি বাস্তবসম্মত হয়। বাস্তবসম্মত মানে কি, অর্থাৎ কাল্পনিক যদি না হয়, বুঝতে পেরেছো তো, তাহলে কিন্তু সেটা আরো ভালো। ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা তাহলে বাক্য রচনা শুরু করি। দেখো, স্লেজ, প্রথম যে শব্দটা আছে স্লেজ, বুঝতে পারছো তো? অবশ্যই স্লেজ তোমরা কোথায় পেয়েছো, দুটো জায়গায় পেয়েছো কিন্তু এই গল্পে। প্রথমটায় পেয়েছো যে প্রথমবার যখন যাত্রা শুরু করে ক্যাপ্টেন এবং তার দলবল হচ্ছে কিং এডওয়ার্ড দ্বীপ থেকে, তখন তারা কি করেছিল, বরফের ওপর দিয়ে স্লেজ গাড়ি করে 19টা কুকুরকে নিয়ে তারা যাত্রা শুরু করেছিল। এবং দ্বিতীয়বারও যখন তারা যাত্রা শুরু করেছিল তার দলবল নিয়ে, তখনও কিন্তু চাকা লাগানো স্লেজ গাড়ি করে তারা যাত্রা শুরু করেছিল। তাহলে এখান থেকে আমরা কি বাক্য রচনা করতে পারি, যে দেখো, আমি গল্প থেকেও শব্দ বাক্য নিয়ে বাক্য রচনা করতে পারি এই শব্দের মাধ্যমে, অথবা আমি নিজে থেকেও তৈরি করতে পারি। আমি যদি তৈরি করি যে স্লেজ গাড়ি পুকুরে টানে, বরফের দেশে পুকুরেরা স্লেজ গাড়ি টানে, তাহলে খুব একটা বাস্তবসম্মত বাক্য হয়ে গেল। তোমরা নিজেরাও নিজেদের মতো বানাতে পারো বা গল্পের থেকে নিতে পারো। ঠিক আছে, এবার পরের শব্দটা দেখো, আবিষ্কার। আবিষ্কার মানে কি, প্রথম শব্দের মানেটা বুঝো। আবিষ্কার মানে কি, কোনো কিছু নতুন, কোনো কিছুকে মানুষের কাছে জানা। মানুষ যখন জানলো, সেটা হচ্ছে আবিষ্কার, যখন নতুন কোনো কিছু জানলো। তাহলে আবিষ্কার দিয়ে কি হতো, দেখো, তুমি গল্প থেকেই করতে পারো কিন্তু, যে নরওয়ের বিখ্যাত হচ্ছে লোক, তিনি হচ্ছেন কি আমুন্ড সেন। তিনি কি করেছিলেন, প্রথম দক্ষিণ মেরু আবিষ্কার করেছিলেন। এটা একটা বাক্য হতে পারে, তোমরা এখানে গল্প থেকেই নিতে পারো। আবার দেখো পরের শব্দটা দেখো, গৌরব। গৌরব মানে কি, গৌরব মানে হচ্ছে তার ভালো একটা খুব পরিষ্কার বাংলা ভাষায় যদি আমি বলতে চাই, গৌরব মানে হচ্ছে তোমার অহংকার। অর্থাৎ মানে কি, তোমাকে যদি কেউ, ধরো তুমি কোনো একটা কাজের জন্য তোমাকে যদি কেউ ভালো কথা বলে, সেটাই তোমার গৌরব। ঠিক আছে, তাহলে গৌরব দিয়ে আমরা কি বাক্য রচনা করতে পারি, আমি গল্প থেকে নিতে পারি। কি জিনিস, যে ক্যাপ্টেন স্কট
প্রথমবারের জন্য দ্বিতীয়বারে যখন তিনি ইয়েতে যান, কি বলে, দক্ষিণ মেরু অভিযানে যান, তখন তিনি দক্ষিণ মেরু পৌঁছে কি দেখেন যে দক্ষিণ মেরু অভিযানের যিনি প্রথম যান অর্থাৎ আমূল্য সেন, তিনি কিন্তু সেই গৌরব অর্থাৎ নিজের দখলে নিয়ে ফেলেছেন, তাই তো? তাহলে এখান থেকে আমরা কিন্তু এই শব্দ দিয়ে একটা বাক্য রচনা করতে পারি যে ক্যাপ্টেন স্কট মনে করেছিলেন যখন তার ডায়েরির গল্পগুলো ইংল্যান্ডের লোকের সামনে আসবে তখন তারা গৌরবে বা গৌরবান্বিত হবে এই শুনে যে তার দেশের অর্থাৎ ইংল্যান্ডের লোকেরা ভাবছে তার দেশের একজন তার দেশের গৌরবের জন্য কত কষ্ট না সহ্য করেছে। ঠিক আছে, ব্যর্থ, পরের শব্দ হচ্ছে ব্যর্থ। ব্যর্থ মানে হচ্ছে কোনো কিছুতে অসফল হওয়া। তুমি এটা এরকম তোমরা এই যে শব্দের যে বাক্য রচনা, এটা সরাসরি মানে বই থেকেও নিতে পারো, আমি যেটা বলেছি নিজেরাও তৈরি করতে পারো। এরকমও করতে পারো যে আমি একটা কাজে করতে গিয়ে ব্যর্থ হলাম অর্থাৎ অসফল হলাম, এটাও একটা বাক্য রচনা। ঠিক আছে, পরেরটা দেখো সমুদ্র যাত্রা। সমুদ্র যাত্রা মানে কি? সমুদ্রে কোনো একটা জায়গায় যাওয়া। তাহলে সমুদ্র যাত্রা দিয়ে কি বাক্য রচনা করা যেতে পারে? যে ক্যাপ্টেন স্কট টেরানোভা জাহাজে সমুদ্র যাত্রায় গেছিলেন, এটা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের বাক্য রচনা যে 5টা ছিল শব্দ, সেটা দিয়ে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। এবার দেখো পরের যে কোশ্চেনটা আছে অর্থাৎ 7 নম্বর যে পয়েন্টের যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি লেখা আছে। দক্ষিণ মেরু অভিযানে স্কট যে বিপদের মুখে পড়েছিলেন তার তালিকা তৈরি করো। অর্থাৎ ক্যাপ্টেন স্কট তো দুবার দক্ষিণ মেরু অভিযানে গেছিলেন, তাহলে সেখানে তিনি যে বিভিন্ন বিপদের উপর পড়েছিলেন সেটা তালিকা যদি তৈরি করি তাহলে কি কি হতে পারে দেখো। প্রথম একটা করে দেওয়া আছে, সেটা হচ্ছে কি বরফের ঝড়। অবশ্যই আরো কি কি হতে পারে? ক্যাপ্টেন স্কট যখন প্রথমবার দক্ষিণ মেরু অভিযান করেন, তার জাহাজ যেখানে কি থেমেছিল তার সামনে কি ছিল? অবশ্যই বরফের পাঁচি। এটাও তার যে বিপদের মুখে পড়েছিলেন সেই বিপদগুলোর মধ্যে একটা। তারপর কি হয়েছিল? ফেরার পথে তাদের কি হয়েছিল? প্রচন্ড খিদে পেয়ে গেছে, এটাও একটা বিপদ। তারপরে কি? বরফের বৃষ্টি। অর্থাৎ ফেরার পথে কি হয়েছিল? ওখানকার আমাদের যেমন কি আমরা চারিদিকে যেমন বৃষ্টিতে জল নামতে দেখতে পাই, কিন্তু ওখানে এতটাই ঠান্ডা সেই জলগুলো জমে বরফ হয়ে বৃষ্টি হতো। তাহলে বরফের বৃষ্টিও একটা বিপদ। এবং কি? তুষারপাত। অবশ্যই, কারণ দেখো যখন ক্যাপ্টেন স্কটের সঙ্গী মারা গেছিল তখন কিন্তু তার শরীরের উপর কি হয়েছিল? তুষারপাত হয়ে তার শরীরের উপর একটা বরফের চাদর জমে গেছে। তুষারপাত একটা বিপদ। এবং ফেরার পথে ক্যাপ্টেন স্কট যখন দ্বিতীয়বার অভিযানে দক্ষিণ মেরু পৌঁছেছিলেন, কিন্তু ফেরার পথে তার যখন মনোবল ভেঙে গেছিল, তার কিন্তু এই যে এতদিনের জার্নি, এতদিনের যাওয়া আসার যে শক্তি, সেই গায়ের শক্তি তো কমে গেছিল। তাহলে আমরা কি কি পেলাম যে বিভিন্ন বিপদগুলোর মধ্যে? সেটা হচ্ছে বরফের ঝড়, বরফের প্রাচীর, খিদে, বরফের বৃষ্টি, তুষারপাত এবং গায়ের শক্তি কমে যাওয়া। এতগুলো কিন্তু বিপদের সম্মুখীন ক্যাপ্টেন স্কট বা তার দলবল। ঠিক আছে, চলো এবার পরের পৃষ্ঠা যাই, অর্থাৎ 76 নম্বর পৃষ্ঠাতে এবার আমরা যাই। দেখো প্রথমেই আছে শব্দার্থ। অর্থাৎ এই গল্পে অনেক রকম তোমরা শব্দ পেয়েছিলে, যে শব্দগুলোর হয়তো বা তোমরা মানে কিছুটা জানো কিন্তু পরিষ্কারভাবে জানো না, বা অনেকেই হয়তো জানো। সেই মানেগুলো, সেই শব্দগুলোর মানে অর্থাৎ অর্থগুলো এখানে একটু কঠিন কঠিন শব্দ, সেই শব্দগুলোর অর্থ কিন্তু এখানে দেওয়া আছে। কি কি দেখো? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে কি? ঠিক, আশা করা, ইচ্ছা বা বাসনা। অন্তর। অন্তর মানে ভিতর। অন্তর মানে এখানে কিন্তু ভিতর। আবার অন্তর মানে আর একটা মানে আছে, অন্তর মানে কিছুটা গ্যাপ বা কিছুটা দূরত্ব, কিন্তু সেটাকে অনেক দূরত্ব। ধরো তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার থেকে কিছুটা দূরে আরেকটা জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে তোমার একটা বন্ধু দাঁড়িয়ে আছে, তোমার আর তোমার বন্ধুর মাঝের যে দূরত্ব, এটাকেও কিন্তু বাংলা ভাষায় অন্তর বলা হয়। কিন্তু এই গল্পে অন্তর বলতে বোঝানো হয়েছে ভিতর। দুর্লঙ্ঘ। দুর্লঙ্ঘ মানে হচ্ছে যাকে লঙ্ঘন করা যায় না, যাকে পার করা যায় না। ঠিক আছে, যাকে পেরিয়ে যাওয়া যায় না। প্রাচীর। প্রাচীর মানে তো তোমরা সবাই জানো, প্রাচীর বলি আমরা সাধারণত। স্লেজ। স্লেজ সাধারণত বরফের উপর দিয়ে পুকুরে টানা গাড়ি। এটা বরফের দেশে পাওয়া যায়। বরফের উপর দিয়ে পুকুরে টানা গাড়ি, যেটা বরফের উপর দিয়ে পিছলে যায়। নির্দেশ্য। নির্দেশ্য মানে হচ্ছে নির্ধারিত। নির্ধারিত মানে যেটা ঠিক করে দেওয়া আছে। ঠিক আছে। নিশানা।
নিশানা মানে নিদর্শন। অর্থাৎ ধরো তুমি বাড়িতে কোনো একটা কিছু রাখবে, তুমি যদি ভুলে না যাও তার জন্য কোনো একটা কিছু জিনিস রাখলে, তার উপর বই রাখলে বা কোনো কিছু তোমার চেনা যেগুলো তুমি সবসময় কাজে লাগে সেরকম জিনিসগুলো রাখলে, অর্থাৎ পয়েন্ট করে রাখলে, যাতে বলে পয়েন্ট করে রাখবে, যাতে তুমি যে জিনিসটাকে রেখেছো, যে মূল্যবান জিনিসটাকে বা যে দরকারি জিনিসটাকে রেখেছো, সেই জিনিসটাকে তুমি সহজেই খুঁজে পাবে। নিশানা মানে কি? নিদর্শন। বরাক্রমে, বরাক্রমে আমরা বলি না ভাগ্যের জোর, বরাক্রমে। রসদ, রসদ মানে এখানে খাদ্য সামগ্রী, মজুদ খাদ্য সামগ্রীকে বোঝানো হয়েছে। কাষ্ঠফলক, বুঝতেই পারছো কাষ্ঠ মানে কাঠ, তোমরা জানোই অনেক, কাষ্ঠফলক মানে কাঠের ফলক। দেখবে কাঠের ফলকটা কোনটাকে বলবো, দেখবে অনেক জায়গায় তোমরা যাও, অনেক অফিসেও যেতে পারো, অনেক জায়গায় যেতে পারো, দেখবে কাঠের একটা বোর্ডের ওপর নাম লেখা আছে, বা অনেকের তোমরা যারা যেসব বিদ্যালয়ের পর অনেক বিদ্যালয়ে দেখবে কাঠের বোর্ড করা আছে, ব্ল্যাক বোর্ড করা আছে, ঠিক আছে। এবার দেখবে যখন ওই অনেক ঘরে ঢুকছো, ঘরের বাইরে অনেকে দেখবে নাম লেখা থাকে, ঠিক আছে। যে নামটা যে ফলকের ওপর, যে চৌকো জায়গাটার ওপর লেখা থাকে, কাঠের অবশ্যই তৈরি, সেটাকে বলা হয় কাষ্ঠফলক। শ্বাসরুদ্ধ, শ্বাসরুদ্ধ মানে দম বন্ধ। তুষারপাত, অর্থাৎ তুষার মানে বরফ, তোমরা জানো, তুষারপাত মানে বরফ। ডিপো, ডিপো মানে আশ্রয়স্থল, অর্থাৎ এখানে যে গল্প পেয়েছে ডিপো, ডিপো যেখানে তোমরা অবশ্যই গল্পে পড়েছো যে ক্যাপ্টেন স্কট বা তার দলবল সেখানে খাদ্য সামগ্রী মজুত করে রেখেছিল বিভিন্ন পথে যাওয়ার পথে, বিভিন্ন ডিপোতে, সেইটা হচ্ছে আশ্রয়স্থান, বা সেখানে তারা থাকতেও পারতো, বিশ্রাম নিতে পারত। হিম স্পর্শ, হিম মানে হচ্ছে বরফ, হিম স্পর্শ, হিম মানে বরফ আর স্পর্শ মানে ছোঁয়া লাগে, অর্থাৎ বরফের মতো ঠান্ডা স্পর্শ, বরফের মতো ঠান্ডা স্পর্শ। শিথিল, শিথিল মানে আলগা করে। ধরো তুমি একটা কোনো কিছু জিনিস কষে চেপে ধরেছো, সেটাকে তুমি যখন আস্তে যখন ছাড়বে, সেটাকে বলা হচ্ছে, এই যে ছাড়ছো এটাকে বলা হচ্ছে শিথিল বা আলগা। তাহলে মানেগুলো তোমরা বা অর্থগুলো তোমরা সবাই বুঝতে পারবে, ঠিক আছে। এবার চলো পরের প্রশ্নগুলো যাওয়া যায়। নিচের প্রশ্নগুলোর একটি বাক্য উত্তর দাও। দেখবে তোমরা যখন পরীক্ষা খাতায় যখন কোনো কোশ্চেনের অ্যান্সার লিখবে, ভালো করে আগে কোশ্চেনগুলো পড়ে নেবে এবং কি বলতে চেয়েছে, এই যে বললাম না নিচের প্রশ্নগুলো একটি বাক্য উত্তর দাও, এই জিনিসগুলো ভালো করে পড়বে। কারণ অনেক কোশ্চেন থাকে সেখানে বলে 2 বা 3টে বাক্য উত্তর দাও। এবার তোমরা দেখা গেল একটি বাক্য উত্তর দেওয়ার কথা বলেছে, তোমরা দেখা গেল একটা বদলে তোমরা 4-5 লাইন লিখে ফেলবে, সেটাও দরকার নেই। বা যেখানে তোমাদের 2-3 লাইনে লিখতে হচ্ছে সেখানে তোমরা 1 লাইন লিখলে, এটাও কিন্তু করে নেবে। অর্থাৎ কোশ্চেন পড়ার আগে কোশ্চেনটা কিভাবে করতে হবে সেই জিনিসগুলো কিন্তু ভালো করবে। এখানে যেমন বলেছে একটি বাক্য উত্তর দাও, একটি পূর্ণ বাক্য উত্তর দেবে। শুধুমাত্র যে একটা শব্দ উত্তর দিলে তা না, পূর্ণ বাক্য উত্তর দেবে। কিরকম? স্কটের পূর্বপুরুষরা কোথায় চালিয়ে, তাহলে উত্তরটা এরকম ভাবে লিখতে তোমরা সবাই জানো যে হ্যাঁ অবশ্যই সামুদ্রিক বিভাগে চাকরি করতে হবে, কিন্তু এই লাইনটাকে পুরো একটা কমপ্লিট বাক্য, অর্থাৎ একটা পূর্ণ বাক্য উত্তর দেবে। সেটা কিরকম? স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে। তাহলে একটা পূর্ণ বাক্য হয়ে গেল এবং প্রথম প্রশ্নের উত্তরও হয়ে গেল। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি বা নাম দেখো, তোমরা অবশ্যই ঠিকই বলেছে। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থাটির নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। পরের প্রশ্ন, প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল? দেখো অনেকে কিন্তু উত্তরটা শুধুমাত্র এই সাল এই মাস কিন্তু লিখে ছেড়ে দেয়, সেটা কিন্তু ঠিক না, ঠিক আছে। কারণ পূর্ণ বাক্যে, একটা বাক্যে যখন বলছে পূর্ণ বাক্যে উত্তর দেবে, তাহলে উত্তরটা কি হবে? হ্যাঁ ঠিক বলেছে, প্রথম দক্ষিণ মেরু অভিযান 1901 সালের আগস্ট মাসে শুরু হয়েছে। পরের কোশ্চেন, দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? দেখো এখানে কিন্তু দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে কি দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন, এবং পরের কোশ্চেনটা হচ্ছে মোট কয়টি কুকুর না ছিল। তাহলে দুটো কোশ্চেনের জন্য দুটো আলাদা আলাদা বাক্যে কিন্তু অ্যান্সার হবে। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমরা করি, দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিল। দেখো এইখানে কিন্তু কোশ্চেনটা ভালো করে বুঝবে, এখানে দুটো কোশ্চেন আছে, কিন্তু দ্বিতীয় কোশ্চেনটাকে ভালো করে ফলো করবে। দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে, যে মোট কয়টি কুকুর নেওয়া ছিল, কুকুর কোন যাত্রায় নেওয়া হয়েছিল? কুকুর কিন্তু স্কট যখন প্রথমবার দক্ষিণ মেরু অভিযান করেছিলেন সেই সময় কিন্তু নেওয়া হয়েছিল। তাহলে এবার দেখো প্রথমবার যখন দক্ষিণ মেরু অভিযান করেছিলেন স্কটের সঙ্গে যারা সঙ্গী ছিলেন, দ্বিতীয়বার যখন স্কট অভিযান করেছিলেন কিন্তু সেই সঙ্গীরা ছিল না, অন্য সঙ্গীরা ছিলেন। এখানে কিন্তু প্রথম কোশ্চেনে যে অ্যান্সারটা হবে, অর্থাৎ দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন, এখানে কিন্তু দক্ষিণ মেরু যে প্রথম যাত্রাটা স্কট করেছিলেন
সেখানে যারা সঙ্গীরা ছিল সেই সঙ্গীদের নামগুলো লিখতে হবে। অর্থাৎ হ্যাঁ ঠিক, দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গীরা ছিলেন স্যার আর্নেস্ট স্যাকেলস্টন এবং উইলসন। বুঝতে পেরেছ? মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল? অবশ্যই ঠিক বলেছ, অর্থাৎ মোট 19টি কুকুর নেওয়া হয়েছিল। পরের কোশ্চেন দেখো, এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে তারা স্কটের সঙ্গী ছিল। তাহলে দেখো, আমি আগের কোশ্চেনে যে জিনিসটা বললাম, দেখো পরের কোশ্চেনে কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। কি দিয়েছে কোশ্চেনটা, যে দ্বিতীয়বার, অর্থাৎ এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী ছিল। অর্থাৎ দ্বিতীয়বার যাত্রা তাহলে কারা স্কটের সঙ্গী ছিল? হ্যাঁ ঠিক বলেছো। তাহলে পুরো অ্যান্সারটা কি হবে, পুরো একটা বাক্যে অ্যান্সারটা কি হবে, এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে ক্যাপ্টেন স্কটের সঙ্গী ছিলেন ইভান্স এবং লাসলি। ঠিক আছে। স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন? দেখো এখানেও কিন্তু একটা ব্যাপার আছে। স্কট কিন্তু প্রথমবার যখন দক্ষিণ মেরু অভিযান করেন, প্রথমবার, তখন তিনি দক্ষিণ মেরুর কতটা কাছে এসে পড়েছিলেন? ঠিক 463 মাইল। এইটাই কিন্তু উত্তর হবে এখানে। অর্থাৎ স্কট আরো 463 মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছ? 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন বলতো? হ্যাঁ, অর্থাৎ পুরো বাক্যে উত্তরটা কি হবে? 1908 সালে স্যার আর্নেস্ট স্যাকেলস্টন দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। স্যাকেলটন আর কতদূর যেতে পারলে দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারতেন? গুড। স্যাকেলটন আরো 97 মাইল যদি যেতেন, অর্থাৎ যেতে পারলেই তিনি দক্ষিণ মেরু পৌঁছাতে পারতেন। ঠিক আছে উত্তরটা। পরের কোশ্চেনটা দেখো, স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন? দেখো তৃতীয় অভিযান বলেছে, কিন্তু আমরা কি জানি, স্কট কিন্তু দুবার অভিযান করেছে, তাই তো? কিন্তু দেখো তৃতীয় অভিযানটা কেন আসছে? প্রথমবার তিনি যখন, অর্থাৎ ক্যাপ্টেন স্কট যখন এডওয়ার্ড দ্বীপ থেকে যাত্রা শুরু করেন, অর্থাৎ প্রথমবার যখন দক্ষিণ মেরু যাত্রা শুরু করেন, সেইবারে কিন্তু দুবার গিয়েছিলেন। অর্থাৎ কিং এডওয়ার্ড দ্বীপ থেকে স্যাকেলটনকে নিয়ে প্রথমবার গেলেন, পরে যখন আবার ফিরে আসেন তখন অন্য সঙ্গীকে নিয়ে তিনি কিন্তু গেলেন। অর্থাৎ সেখানে কিন্তু দুবার হলেন। তারপরে কিন্তু ইংল্যান্ডে ফিরে এসেছিল এবং তিনি যাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। তারপরে যখন শুনলেন যে স্যার স্যাকেলটন 97 মাইল যেতে পারলেই হচ্ছে দক্ষিণ মেরু অভিযান শেষ করতে পারতেন, তখন কিন্তু তার মনের মধ্যে জয় চেপে গেল এবং সে কিন্তু আবার কি করলো, দক্ষিণ মেরু অভিযান করলো এবং সেইবারে তিনি, অর্থাৎ ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুতে পৌঁছালেন। তাহলে কবার হলো বুঝতে পেরেছো তো? প্রথমবার যে দক্ষিণ মেরু অভিযান করছে সেখানে দুবার গিয়েছিল এডওয়ার্ড দ্বীপ থেকে, আর দ্বিতীয়বার একবার, তাহলে মোট 3 বার। অর্থাৎ এখানে যে কোশ্চেনের উত্তরটা দিয়ে, মানে কোশ্চেনের উত্তরটা করতে হবে সেটা হচ্ছে স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন। অর্থাৎ শেষবারে যখন তিনি অভিযান শুরু করেন সেইটার নাম কি, সেটা কত সালে তিনি করেছিলেন? 1910 সালের জুন মাসে। বোঝা গেল? 1910 সালের জুন মাসে স্কট তৃতীয় অভিযান শুরু করে। তাহলে দেখো কোশ্চেনগুলো সবকটাই তোমরাই পারলে, ঠিক আছে, তোমরাই বেশি উত্তরগুলো দিলে, কিন্তু একটু যে এখানে দেখো প্রথমে যেটা বলেছিলাম একটি বাক্য উত্তর দাও, সেই একটি বাক্য উত্তরগুলো একটু ভালো করে করবো। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, নিচের প্রশ্নগুলি নিজের ভাষার উত্তর দেবে। নিচের প্রশ্নগুলি নিজের ভাষার উত্তর দেবে। দেখো প্রথমটা কি বলেছে, ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল লেখা। দেখো এইবারের কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবে। নিজের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দেবে। এখানে কিন্তু বলে দেয়নি যে একটি মাত্র বাক্য উত্তর লিখতে হবে। যখন নিজের ভাষা বলবে সেখানে কিন্তু 4-5 লাইন বা 6 লাইন তোমরা যা খুশি করতে পারো, কিন্তু দেখবে যেন বেশি বড় না হয়। ঠিক আছে, কি বলেছে প্রথম কোশ্চেনটা, ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? হ্যাঁ ঠিকই তো, কারণ ছোটবেলা থেকে, কারণ স্কট যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই পরিবারের সদস্যরা ইংল্যান্ডের সামুদ্রিক বিভাগে বড় বড় জায়গায় বা বড় বড় পোস্টে, বড় বড় জায়গায় তারা চাকরি করতেন। তাহলে স্বাভাবিক ব্যাপার, ছোটবেলা থেকেই তার জল সম্বন্ধে তার ধারণা হয়ে গেছিল, জলের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছিল, জাহাজের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছিল। তাই ছোটবেলা থেকে তারা সেই জাহাজে ঘুরে ঘুরে বা জলের দিকে ঘুরে ঘুরে তার
কি হয়েছিল, সেই দিকে নেশাটা চেপে গেছিল। এবং কি হয়েছিল, যে সামুদ্রিক মানে তার যে ফ্যামিলির যে লোকজন, তারা তো বিভিন্ন সময় বিভিন্ন জাহাজে তারা যেত এবং স্পটও তাদের সঙ্গে যেত। তাই ছোটবেলা থেকেই সেই সম্পর্ক, অর্থাৎ সামুদ্রিক অভিযানের সম্পর্কে স্পটের নেশাটা চেপে গেছে। বুঝতে পেরেছো? কারণ ছোটবেলা থেকে তার মধ্যে এই জিনিসটা ঢুকে গেছিল, তার ফ্যামিলিগত কারণে। বোঝা গেল? পরের কোশ্চেনটা দেখো, স্কট ছাড়া অন্যদের দক্ষিণ মেরু অভিযানের প্রচেষ্টার কথা লেখো। স্কট ছাড়া দক্ষিণ মেরু অভিযান আর কে কে করেছিলেন? অবশ্যই দুজন কিন্তু করেছিলেন। কারা কারা বলতো? হ্যাঁ, ঠিক বলেছে। একজন হচ্ছে ইংল্যান্ডেরই ক্যাপ্টেন স্কটেরই সহযাত্রী স্যার আর্নেস্ট স্যাকেলস্টন, আর দ্বিতীয়জন কে বলতো? হ্যাঁ, নরওয়ের বিখ্যাত আবিষ্কারক, তিনি হচ্ছেন আমুন্ডসেন। তাহলে এই দুজনেরই নাম কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এবার তাদের প্রচেষ্টার কথা লিখতে হবে। প্রচেষ্টার কথা কি? প্রথমে অবশ্যই নাম আছে স্যার আর্নেস্ট স্যাকেলস্টন। তোমরা জানোই আর্নেস্ট স্যাকেলস্টনের সম্পর্কে, যে স্কটের সঙ্গে প্রথমবার অভিযানে তিনি সঙ্গ দিয়েছিলেন এবং কিন্তু সেইবারে অসফল হয়ে তারা কিন্তু ফিরে এসেছিলেন। এবং স্কট তার প্রথমবার দক্ষিণ মেরু অভিযান যখন অসফল হওয়ার পর ফিরে আসেন, তখন আর্নেস্ট স্যাকেলস্টন কিন্তু আবার সেই দক্ষিণ মেরু অভিযান শুরু করেন এবং আগের বার যতদূর অব্দি গেছিলেন, অর্থাৎ দক্ষিণ মেরু থেকে যতটা কাছে গেছিলেন, এবার কিন্তু আরো কাছে, অর্থাৎ 97 মাইল এর মধ্যে তিনি কিন্তু পৌঁছে গেছেন, এতদূর পৌঁছে গেছেন। কিন্তু তারপরে প্রাকৃতিক কারণে হোক বা তোমরা জানোই গল্পের মধ্যে পড়েছে, বিভিন্ন বাধার সম্মুখীন তারা হয়েছিল এবং তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল। এটা গেল স্যার আর্নেস্ট স্যাকেলস্টনের ব্যাপার। এবং গল্পের মধ্যে আরেকজনের নাম করেছিলেন, সেটা হচ্ছে আমুন্ডসেন। কিন্তু আমুন্ডসেনের প্রচেষ্টার কাহিনী কিন্তু তোমরা খুব বেশি এখানে লেখাও না, তাই এখানে খুব বেশি অত লিখতেও হবে না আমুন্ডসেন সম্পর্কে। তোমরা শুধু এইটুকুনি লিখবে যে একজন তো স্যার আর্নেস্ট স্যাকেলস্টন তো গেল, আর একজন হলো আমুন্ডসেন, যিনি নরওয়ের বিখ্যাত আবিষ্কর্তা, যিনি স্কটের আগে, স্কট যখন প্রথমবার, ক্যাপ্টেন স্কট যখন প্রথমবার দক্ষিণ মেরু অভিযান মানে পৌঁছলেন, তার আগেই, কিছুদিন আগেই তিনি কিন্তু সে দক্ষিণ মেরু আবিষ্কার করে ফেলেছেন। বোঝা গেল? এইবার পরের কোশ্চেনটা দেখো, অভিযান বা আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে। দেখো, অভিযান বা আবিষ্কারের কাহিনী আগে তোমাদের একটা জিনিস বলি। তোমরা তো ছোট ছোট, তোমরা যখন বাড়িতে কারোর কাছে কোনো গল্প শোনো, সেটা যে কোনো ভূতের গল্প হোক, কোনো কিছু রাজা রানীদের গল্প, তোমরা কিন্তু দেখো চুপ করে শোনো এবং তোমাদের মনের মধ্যে এইটা কাজ করে, এরপরে কি হবে, ওর পরে কি হবে, এটা কেন হলো, কাজ করে না? হ্যাঁ, ঠিক। আবিষ্কারও কিন্তু বা অভিযানেরও কিন্তু সেই একটা নতুন জিনিস। আবিষ্কার কি? নতুন কিছুকে জানা। তোমরা যখন তোমাদের বাড়ির গুরুজনদের কাছ থেকে যখন কোনো গল্প শোনো, তখন কিন্তু পরে কি হবে, তো পরে কি জিনিস শুনবো, এই জিনিসটা যখন তোমাদের মনের মধ্যে কাজ করে, ঠিক একই ব্যাপার আবিষ্কার মানে হচ্ছে নতুন কোনো কিছু জানা। তাই অভিযান বা আবিষ্কারের কাহিনী প্রত্যেকের বা আমাদের ভালো লাগে, অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা নতুন কোনো কিছুকে মানে জানতে পারি বা বুঝতে পারি, অর্থাৎ অজানা কোনো কিছু কে আমরা বুঝতে শিখি। তাই অভিযান বা আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে। বোঝা গেল? অর্থাৎ মেন জিনিসটা হচ্ছে অভিযান বা আবিষ্কারের কাহিনী আমাদের এই জন্যই ভালো লাগে যে আমরা এর মধ্যে দিয়ে নতুন কোনো কিছু শিখতে পারি। ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখো, দক্ষিণ মেরু পৌঁছানোর পরও ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেনি? ক্যাপ্টেন স্কট চেয়েছিলেন কি? হ্যাঁ, দক্ষিণ মেরু প্রথম তিনি পৌঁছাবেন, কিন্তু ক্যাপ্টেন স্কট যখন দ্বিতীয়বারের চেষ্টায়, মানে দ্বিতীয়বার অভিযানের চেষ্টা, অর্থাৎ 3 বারের বার, তিনি যখন পৌঁছালেন, তিনি খুশি হতে পারলেন না। কারণ কি? কারণ তিনি গিয়ে দেখলেন সেখানে নরওয়ের বিখ্যাত আবিষ্কর্তা আমুন্ডসেন তার কিছুদিন আগেই সে দক্ষিণ মেরু অভিযান শেষ করে, অর্থাৎ কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ সেখানে কিন্তু নরওয়ের পতাকা উঠছে। এই জন্যই কিন্তু ক্যাপ্টেন স্কটের দুঃখ হয়ে গেছে, কারণ তিনি চেয়েছিলেন প্রথমবারের জন্য, অর্থাৎ যিনি এর আগে বার অভিযানে যে কষ্টটা ভোগ করেছিলেন, ঠিক আছে, তিনি চেয়েছিলেন যে প্রথমবার তিনি ওই দক্ষিণ মেরুতে প্রথম কোনো মানুষ, অর্থাৎ প্রথম কোনো মানুষ যদি পা রাখে, অর্থাৎ তিনি পা রাখবেন, তিনি চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা করতে পারেন, তাই তিনি আর খুশি হতে পারেন। ফেরার পথে তিনি যে বিপদের সম্মুখীন হয়েছিলেন তার তিনি নিজের ভাষা লিখতে হবে। তোমরা অবশ্যই জানো, দক্ষিণ মেরু অভিযান কমপ্লিট করার পর তিনি যখন ফিরছিলেন, তার মনের বল
অর্থাৎ মন ভেঙে গেছিল, শরীর ভেঙে গেছিল। দেখো, আমাদের মনের যদি বল থাকে আমরা কিন্তু অনেক কাজে কিন্তু এগিয়ে যেতে, তোমরা অবশ্যই করো, মনের পর শরীরের পর অনেক কাজে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। কিন্তু ক্যাপ্টেন স্কট গিয়ে যখন দেখলেন যে তিনি যেটা করতে চেয়েছিলেন সেই জিনিসটা অন্য কেউ করে ফেলেছে, অর্থাৎ তার মনের বল ভেঙে গেল, তার শরীর ভেঙে গেল, ঠিক আছে। তিনি যখন ফিরছে তার সঙ্গীরা ক্লান্ত, অবসন্ন, তুষারপাত হচ্ছে, বৃষ্টিপাত না, তার বৃষ্টিগুলো মানে বরফের গুঁড়ি হয়ে পড়ছে, তার সঙ্গীরা অবসন্ন হয়ে যাচ্ছে, তার তো যে সঙ্গী সে তো মারাই গেলেন, এবং তার ওপর কি হলো, তুষারপাতে বরফ এসে তাকে একটা কবর দিয়ে দিল। এবং কি বলা হচ্ছে, ক্যাপ্টেন স্কট যখন ডিপোতে এসে পৌঁছালেন, তিনি কি লিখলেন, তিনি কিন্তু জানতেন যে বা তার সঙ্গীরা কিন্তু জানতেন যে এই ডিপোটাই বা এই যে তাঁবুটাই কিন্তু তাদের অবস্থল হয়ে দাঁড়াবে। এবং তিনি তখনই কিন্তু ডায়েরিতে লিখলেন যে এই ডায়েরি যখন ইংল্যান্ডবাসী অর্থাৎ তার দেশের লোকজনের কাছে এই গল্পটা যখন যাবে, তারা যখন পড়বে, তারা তখন গৌরব অনুভব করবে যে তার দেশের গৌরবের জন্য, ইংল্যান্ডের গৌরবের জন্য তার কিছু সন্তান কতই না কষ্ট করছে। বোঝা গেল? ঠিক আছে, তোমরা তাহলে ভালোই কোশ্চেন অ্যান্সার গুলো করতেই পারছো, বোঝাই যাচ্ছে। এইবার দেখো শেষ কোশ্চেন, টিকা। দেখো টিকা কি জিনিস? টিকা মানে হচ্ছে তোমাকে একটা বিষয় দেওয়া হবে, একটা শব্দ দেওয়া হবে, তোমার একটা বিষয় দেওয়া হবে, সেই বিষয় সম্পর্কে 3-4 লাইন বা 5 লাইন এর মধ্যে তোমাকে বিষয়টা বুঝিয়ে দিতে হবে। বোঝা গেল? তাহলে দেখো, এবং বিষয়টা কিন্তু তুমি যে গল্পটা করছো সেখান থেকেই দেওয়া হবে। দেখো প্রথমে কি দেওয়া হয়েছে, স্লেজ গাড়ি। অবশ্যই তো তোমরা জানো, হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক। স্লেজ গাড়িটা হচ্ছে আমরা কোথায় পাই, সেটা হচ্ছে বরফের দেশে পাই, এবং এটা সাধারণত পুকুরে টানা যায়। বোঝা গেল? তোমরা তো এখানে পেয়েছি স্লেজ গাড়ি সাধারণত 2 রকমের হয়, একটা পিছলে যায়, এই গল্পে যেটা পেয়েছে পিছলে যায়, এবং একটা হচ্ছে চাকা লাগানো হয়। স্লেজ গাড়ি সম্বন্ধে তোমরা লিখে ফেলতে পারবে। বোঝা গেল? এবার দেখো ডিসকভারি। ডিসকভারি কি? অবশ্যই ডিসকভারি হচ্ছে একটা জাহাজের নাম, এবং ডিসকভারি জাহাজটা কোথায় আমরা পেয়েছি? স্কট এবং তার দলবল যখন প্রথমবার দক্ষিণ মেরু অভিযান করেছিল, তখন কিন্তু এই জাহাজে করে তারা দক্ষিণ মেরু অভিযানে গেছিল, এবং এই জাহাজে করেই তারা সেই দক্ষিণ মেরুর দুর্লঙ্গ প্রাচীরের কাছে কাছ অব্দি পৌঁছে গেছে। বোঝা গেল? এরপরে দেখো টেরানোভা কি বলতো? হ্যাঁ, টেরানোভাও কিন্তু একটা জাহাজের নাম। এই জাহাজটা আমরা কোথায় পেয়েছিলাম? ঠিক বলেছো, স্কট যখন দ্বিতীয়বার দক্ষিণ মেরু অভিযান করেছিলেন তখন কিন্তু এই জাহাজে করে গেছিলেন, এবং এই জাহাজে করে তিনি কিন্তু সেই দুর্লঙ্গ প্রাচীরের কাছে যান এবং শেষ অবধি দক্ষিণ মেরুতে গিয়েও পৌঁছান। বোঝা গেল? এবার দেখো কিং এডওয়ার্ড দ্বীপ। তাহলে কিং এডওয়ার্ড দ্বীপটা কি? হ্যাঁ, কিং এডওয়ার্ড দ্বীপ হচ্ছে ক্যাপ্টেন স্কট যখন প্রথমবার দক্ষিণ মেরু অভিযানে গেছিলেন, তখন দক্ষিণ মেরু থেকে কিছু দূরে যে দুর্লঙ্গ প্রাচীরের কাছে তার জাহাজ থেমে গেছিল, সেখান থেকে তিনি আর যাত্রা করতে পারছেন না, তখন কাছাকাছি একটা দ্বীপ, অর্থাৎ দক্ষিণ মেরুর কাছাকাছি একটা দ্বীপ যার নাম কিং এডওয়ার্ড দ্বীপ, সেখানে গিয়ে তারা ভ্রমণ করেছিলেন, এবং সেখান থেকেই কিন্তু তারা দক্ষিণ মেরু অভিযান পরপর 2 বার করেছে। কিং এডওয়ার্ড দ্বীপ সম্বন্ধে আমরা কি জানলাম? কিং এডওয়ার্ড দ্বীপ হচ্ছে ক্যাপ্টেন স্কট যখন প্রথমবার দক্ষিণ মেরু অভিযান করেছিলেন, তখন এই দ্বীপে গিয়ে তার জাহাজ নোঙর করেছিলেন, এই দ্বীপ থেকেই তিনি দুবার চেষ্টা করেছিলেন দক্ষিণ মেরুতে পৌঁছানো। বোঝা গেল? রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, এটা কি বলতো? হ্যাঁ ঠিক, রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি হচ্ছে ইংল্যান্ডের একটা সংস্থা, যে সংস্থাটা প্রথম দক্ষিণ মেরু অভিযানের জন্য ভাবনা চিন্তা করেছিল, এবং ক্যাপ্টেন স্কটের সঙ্গে আলোচনা করে এই সোসাইটির মাধ্যমে কিন্তু ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরু অভিযান শুরু করেছে। ঠিক আছে, শেষ স্কট। স্কট সম্বন্ধে তো তোমরা অনেক কিছুই জানো, ক্যাপ্টেন স্কট তো অনেক কিছু লিখতে পারবে। ঠিক, স্কট বা ক্যাপ্টেন স্কট হলেন ইংল্যান্ডের একজন পরিবারের ছেলে, এমন একটা পরিবারের ছেলে যে পরিবারের লোকেরা বিভিন্ন মানে সামুদ্রিক বিভাগে বিভিন্ন বড় বড় পোস্টে চাকরি করত। তাই ছোটবেলা থেকে ক্যাপ্টেন স্কটের সমুদ্র বা অভিযান সম্পর্কে তার হচ্ছে ধারণা এবং আকাঙ্ক্ষা হয়ে গেছিল। এবং ক্যাপ্টেন স্কট যখন বড় হলেন তখন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সঙ্গে তার কথা হলো, এবং তিনি প্রথম দক্ষিণ মেরু অভিযান শুরু করলেন। এবং তারপরে গল্পগুলো তো তোমরা জানো, যে প্রথমবার তিনি
463 মাইল অব্দি মানে কাছাকাছি অব্দি পৌঁছেছিলেন। কিং এডওয়ার্ড দ্বীপের নোঙর ফেলেছিলেন, সেখান থেকে দুবার গেছিলেন, তারপর না যেতে পেরে আবার ফিরে আসলেন, তারপরে আবার কিছুদিন পর দ্বিতীয়বার হচ্ছে দক্ষিণ মেরু অভিযান করলেন এবং এইবারে তিনি কি করলেন, আরো কাছাকাছি পৌঁছে গেলেন। বুঝতে পারলে? ক্যাপ্টেন স্কট সম্বন্ধে অনেক লাইন তোমরা লিখতে পারবে এবং খুব ভালোই তোমরা বলতে পারছো। ঠিক আছে, তোমাদের যেটা বাড়ির কাজ থাকলো সেটা হচ্ছে এই কোশ্চেনগুলো তোমরা যেরকম শুনলে বা যেরকম করলে, যেরকম উত্তর করলে, সেইগুলো এবার বাড়িতে খাতায় বাড়ির বাবা মা বা গুরুজনদের মানে কাছে এই কোশ্চেনগুলো লিখে দেখা। ঠিক আছে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়ির গুরুজনদের